Welcome to our class and very good morning. লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয় এবং ও স্টাডিজ 3 টাইপস, যেখানে একটা ক্যাটাগরিতে ছিল only existing 2 or more arbitrary constant, সেকেন্ড ক্যাটাগরিতে ছিল existing a function, and থার্ড ক্যাটাগরিতে ছিল phi of uv equal to 0, whereas u and v represented as a function in terms of x, y, z. So এই তিন ধরনের পার্শিয়াল ডিফারেন্সিয়াল, তিন ধরনের ইকুয়েশন থেকে কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয় সে ধরনের স্টাডিজ আমরা করেছিলাম। সো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এখন দুই ধরনের মেথড পড়বো আমরা, যে এদেরকে কিভাবে সলভ করতে হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা মেথড হচ্ছে ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড চাপিট পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং দেন আমরা কম্পিটিটিবিলিটি মোড স্টাডি করে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্লোজ করে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি স্টাডি করব। সো আজকে আমরা স্টাডি করব হাউ টু সলভ ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সলভ করার জন্য আমাদের প্রথমেই জানতে হবে what is Lagrange partial differential equation. So actually any equation which is formed like this, any equation which is formed like this, capital P plus capital Q equal to R is called Lagrange equation, whereas capital P, Q and R all are the function of x, y, z. তুমি চিন্তা করতে পারো যে only xp plus yq equal to z. This is also the Lagrange partial differential equation. যদি xyz এর কোনো ফাংশন থাকে এবং সেই ইকুয়েশনের ভিতর p এবং q এর অবস্থানটা এইরকম মানে এমন হয়ে থাকে যে something xyz function into p plus something xyz function into q equal to function of xyz, এই ফর্মের যদি কোনো ইকুয়েশন থাকে তাহলে আমরা সেই ইকুয়েশনটাকে বলবো ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো যদি কোনো ইকুয়েশন ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে থাকে তাহলে তার জন্য একটা সলিউশন প্রসিডিউর আছে। এবং আমরা আমাদের লাস্ট ক্লাসে যেটা স্টাডি করেছিলাম যে phi of uv equal to 0 হলে তার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হতে পারে, এবং লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে if phi of uv equal to 0 then তার পার্শিয়াল ডেরিভেটিভটা হয় সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, এবং এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট যদি আমরা অ্যাপ্লাই করি আমরা পাই বেসিক্যালি হচ্ছে এই ধরনের একটা something p plus something q equal to r, অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়াই জেড। এগেইন অন্য আবার একটা খেয়াল করে দেখি, ফাংশন অফ ইউভি ইকুয়াল টু 0, এর যদি পার্শিয়াল ডেরিভেটিভ বের করি আমরা পাই কি সামথিং পি প্লাস সামথিং
কিউ ইকুয়াল টু আর। তার মানে এই ফর্মটাই কিন্তু লেগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এর যে অরিজিনাল ইকুয়েশন তার ফর্মটা হবে কি, ফাংশন দিস ইজ ইউ অ্যান্ড দিস ইজ ভি। অর্থাৎ এই যে আমরা ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টাডি করছি পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর, তার মানে তার সলিউশন মেথোডোলজি আমরা যেভাবেই স্টাডি করি না কেন, solution is phi of uv equal to 0. We have to find exactly the value of u and v. অর্থাৎ এই ইকুয়েশনের সলিউশনটা হবে phi of uv equal to 0, এবং এখানে আমাদের করণীয় হচ্ছে শুধুমাত্র এবং কেবলমাত্র u এবং v এর ভ্যালু বের করতে হবে। সো u এবং v এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে ল্যাগ্রাঞ্জ এক ধরনের সাবসিডারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করেছে, যাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ auxiliary differential equation. And Lagrange auxiliary differential equation is formed like this: dx over p dy over q equal to dz over z, and p, q and z are existing in pp plus qq equal to r function. এখন এই যে একটা অনুপাত পেলাম, this is ratio a over b equal to c over d equal to e over f, এই অনুপাত থেকে কিন্তু আমরা ইউ এবং ভি এর ভ্যালুটা বের করতে পারি। তবে সেই ভ্যালুটা বের করার জন্য দুইটা রুলস আছে। সো একটাকে আমরা বলি হচ্ছে গ্রুপিং সিস্টেম অ্যান্ড অ্যানাদার ওয়ান মাল্টিপ্লাইং সিস্টেম বা মাল্টিপ্লায়ার্স সিস্টেম। সো গ্রুপিং মিনস টেকিং টু পোর্শন from this equation. You may take first two portion, or you may take first and last portion, or you may take second or last portion. And if the portion are integrable, then obviously you will find a general solution. And first solution is called the function of u. And similar as second solution is called function of v. Finally, এই যে ইউ এবং ভি এর মান আমরা বের করি, সেই ইউ এবং ভি এর মান phi of uv তে যদি বসিয়ে দেই, this is our general solution. তো এইখানে এদের বেশ কিছু রকমের টেকনিক আলোচনা করে দেওয়া আছে। তোমরা যদি টেকনিকটা আলোচনা করে সলিউশনে যাও, তাহলে সলিউশন করার ক্ষেত্রে অনেকটা ইজি হবে। যেটা বলছিলাম যে দুই ধরনের মেথড আছে, একটাকে বলি হচ্ছে গ্রুপিং এবং অ্যানাদার অন মাল্টিপ্লায়ার্স। এখন আমরা তো গ্রুপিংটা নিয়ে আমরা গ্রুপ করে যদি দুইবার তার সলিউশন করতে পারি, তাহলে ইউ এবং ভি পেয়ে যাব। আর মাল্টিপ্লায়ার্সটা হচ্ছে বেসিক্যালি এই যে আমরা অনুপাতটা পেলাম রেশিও, এর নিউমেরিটর এবং ডিনোমিনেটরের সাথে আমরা যে কোনো ধরনের মাল্টিপ্লায়ার ইউজ করি, বা যে কোনো কনস্ট্যান্ট বা যে কোনো ভেরিয়েবল আমরা মাল্টিপ্লাই করে যোগ করে দিতে পারি, বা বিয়োগ করে দিতে পারি, বা ভাগ করে দিতে পারি। ভাগ করার পরে আমরা যেই ফ্র্যাকশনটা ইউজ করব, এই সিস্টেমটাই হচ্ছে মাল্টিপ্লায়ার সিস্টেম। এবং এই মাল্টিপ্লায়ার্স এর ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে একটা এক্সপ্লেনেশন হচ্ছে এমন যে যদি কোনো রেশিওর হর 0 হয়, ইটস মিন এর লব অলওয়েজ 0 হবে। মাল্টিপ্লায়ার্স এর ক্ষেত্রে বা ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের আরো একটা বিষয় আসলে জানা খুব প্রয়োজন। আমরা যখন রেশিও স্টাডি করেছি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে, তখন কিন্তু দেখেছি a বাই বি সমান c বাই ডি সমান রেশিও থাকে।
এই রেশিও থেকে কিন্তু আমরা আরো অনেক ধরনের রেশিও ক্রিয়েট করতে পারি, পাশাপাশি 2 বা ততোধিক রেশিওর যোগ বিয়োগ গুণের ফলে। এবং নতুন যে রেশিও পাই সেই রেশিওটাও কিন্তু এই 3টা রেশিওর কি হয় আসলে সমান হয়। এবং মাল্টিপ্লায়ার্স এর ক্ষেত্রে আমরা যে কোনো রেশিও থেকেই কিন্তু অন্য আরেকটা রেশিও চুজ করতে পারি। সো আমি এই রেশিওটা একটু বোর্ডে দেখিয়ে দেন হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের প্রবলেম সলিউশনের দিকে যাব আমরা। সো দিস ইজ মাল্টিপ্লায়ার সিস্টেম। খেয়াল করে দেখো যে এটা তো হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি এইখানে আমি কোনো মাল্টিপ্লায়ার্স অ্যাপ্লাই করতে চাই, সাপোজ মনে করো ফার্স্ট পোর্শনের সাথে এল আমি মাল্টিপল করলাম, সিমিলারলি m multiply by second portion এবং n multiply by third portion and adding all the part ldx plus mdy plus ndz যা যা দ্বারা গুণ করেছি তাদের যোগ করে দিলাম, সিমিলারলি lp plus mq plus nr। কেউ যদি মনে করো যে এইখানে আমি n মাল্টিপল করব না, তোমার প্রয়োজন পড়লে তুমি মাল্টিপল করবা, আদারওয়াইজ তো তুমি মাল্টিপ্লাই করবা না। সো সেই ক্ষেত্রে এটা ldx plus mdy plus only dz হবে এবং সিমিলারলি ডিভাইডেড lp plus mq plus only r হবে। আবার কেউ যদি মনে করো যে স্যার আমি তো এখানে আমার আসলে অ্যাড করার প্রয়োজন নাই, কারণ অ্যাড করলে আমি আমার কাঙ্ক্ষিত ফরমেশনে যেতে পারছি না, তো সব যে আমাদের যোগ করতে হবে, অ্যাডিশন করতে হবে, বিষয়টা এরকম না, আমরা সাবট্রাকশনও করতে পারবো, dx থেকে dy বাদ দিয়ে দিতে পারবো। সো ldx মাইনাস mdy হতে পারে। সো এটা যদি হয় তাহলে নিচে অবশ্যই lp মাইনাস mq হবে। অর্থাৎ আমরা যে কোনো ভাবে যে কোনো দুইটা রেশিওকে আমরা কি করব, নতুন আরেকটা রেশিও তৈরি করতে পারবো তাদেরকে ইউজ করি। এবং আমি যেটা একটু আগে বলেছিলাম যে if it possible to choose LMN such that the numerator is equal to 0, LP plus MQ plus NR equal to 0, যদি এমন ভাবে LMN গুলো আমি চুজ করি যার ক্ষেত্রে আমার হরের ভ্যালুটা 0 হয়, its mean এর লব also be 0, অর্থাৎ LDX plus MDY plus NDZ equal to 0। এবং একটা জিনিস খেয়াল করে দেখবো, যখন এই ফরম্যাটে চলে আসবে, this differential equation is variable separable. This differential equation is variable separable and it is a perfect differential equation. So integrating both sides and আমরা নতুন এক ধরনের একটা ফাংশন পেয়ে যাব যাকে আমরা ইউ ভাবি যে কোনো কিছুতেই অভিহিত করতে পারি। সো এইটা হচ্ছে এক ধরনের মাল্টিপ্লায়ার্স। আমরা কিন্তু একই ইকুয়েশনে একের অধিক মাল্টিপ্লায়ার্স ইউজ করতে পারি, সেটাকে বেসিক্যালি আসলে ডাবল মাল্টিপ্লায়ার্স বলা হয়। অর্থাৎ আগেরটাতে আমরা একটা মাল্টিপ্লায়ার্স ইউজ করেছি কিন্তু আসলে নিচের হর আসলে জিরো হলো না, হর যদি জিরো না হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা মাল্টিপ্লায়ার্স দিয়ে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে তাকে ইন্টিগ্রেবল করা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে দুই ধরনের মাল্টিপ্লায়ার্স ইউজ করে থাকি। অর্থাৎ দুই ধরনের মাল্টিপ্লায়ার্স ইউজ করার ফলে দেখা গেল যে ফাংশন ভেরিয়েবল সেপারেবল হতে পারে অথবা ইন্টিগ্রেবল হতে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা তাকে সলভ করতে পারি। আরো এক ধরনের টাইপ আছে, তবে সেই টাইপটা বেসিক্যালি হচ্ছে গ্রুপিং এর সিস্টেমের ভিতর পড়ে যায়। আমরা যখন প্রবলেমগুলো সলভ করব আমি এই টাইপটা দেখাবো যে ইউ এর ভ্যালু বের করেও আমরা ভি এর ভ্যালু বের করতে পারি। অর্থাৎ এখানেও আমাদের গ্রুপিং সিস্টেমটা নিয়ে নিতে হয়, অর্থাৎ যে কোনো দুইটার ভিতর থেকে নিয়েই কিন্তু এই পার্টটা কমপ্লিট করতে হয়। সো আমরা এরকম একটা এক্সাম্পলে চলে যাব, এইটাতে আমরা বোর্ডে চলে যাব। এখানে খেয়াল করে দেখি ওয়ার্কিং রুলস পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর এর ক্ষেত্রে দেওয়া আছে। ফার্স্ট কনসিডারিং সাবসিডারি ইকুয়েশন and
find the value of u and v, and finally substituting u and v in our general solution phi of uv equal to 0. So this process apply করে আমরা px plus qy equal to z এই প্রবলেমটা সলিউশন করব। সবাই বোর্ডে চলে আসবো। Okay, solve this equation px বা xp plus yq equal to z. First we find the nature of this equation. Nature means এটা আসলে কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইটাই আমাদের আসলে চুজ করতে হবে, দেন তার সলিউশন প্রসিডিউরে আমরা অগ্রসর হব। কারণ একটা জিনিস খেয়াল করো, তোমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে p আছে এবং q আছে, এবং এটা অবশ্যই ল্যাগ্রাঞ্জ ডিফারেনশিয়াল ইকুয়েশন অবশ্যই একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। খেয়াল করো, আমরা জানি ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের যে জেনারেল ফর্ম, দিস ইজ ক্যাপিটাল P স্মল p প্লাস ক্যাপিটাল Q স্মল q দিস ইকুয়াল টু r, যেখানে বলা আছে this capital P, this capital Q and this capital R all are function of x, y, z. অর্থাৎ x, y, z ভেরিয়েবলের যে কোনো একটাই কি তারা ফাংশন হতে পারে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে p তার সাথে কি ক্যাপিটাল P বলতে পারি, কারণ x is a function of x, y, z, এখানে y এবং z এর কোএফিসিয়েন্ট 0, তাই শুধু x এক্সিস্টিং। সিমিলারলি তার পাশে হচ্ছে q, q এর পাশে হচ্ছে y, this is another function of x, y, z, যাকে আমরা বলতে পারি কি q, and right পাশে কি this is another function of x, y, z, যাকে আমরা বলতে পারি কি r. So this equation is form of Lagrange partial differential equation. তার মানে এই ইকুয়েশনকে যদি আমরা কখনো সলভ করি তাহলে এটাকে অবশ্যই Lagrange partial differential equation-এ সলভ করতে হবে। বাট যদি এটা কখনো এরকম হয়ে যায় যে p square x plus qy equal to z, this is not a Lagrange differential equation, তখন কিন্তু যদি আমরা Lagrange-এর সাবসিডিয়ারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করে তার সলিউশন বের করতে চাই, সলিউশন হয়তো বের হয়ে যাবে কিন্তু সেটা রং পদ্ধতি হবে, অর্থাৎ কোনো কারেক্ট সলিউশন আমরা আসলে পাবো না। সো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে বা এখানে কিউ স্কয়ার আছে, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা আসলে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ইউজ করতে পারবো না। ওনলি পি এবং ওনলি কেবলমাত্র আমরা এই শর্তে এখানে ল্যাগ্রাঞ্জ মেথড ইউজ করতে পারবো। ওকে, দিস ইজ নাম্বার 1। এটাকে যদি কম্পেয়ার করি ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের সাথে, ল্যাগ্রাঞ্জ যে অরিজিনাল ইকুয়েশন আছে, তাহলে আমরা আসলে কি পাবো এখান থেকে, যে ক্যাপিটাল P ইকুয়াল টু x, ক্যাপিটাল Q ইকুয়াল টু y and capital R equal to z. Since one is a Lagrange equation and the general solution of one maybe, or we used the trial solution of one is phi of uv equal to 0. This number 2. যদি কোনো ইকুয়েশন Lagrange হয়, if any equation form is Lagrange differential equation, it is obvious the solution of this equation phi of uv equal to 0, where u and v both are function of x, y and z. Also e of x, y, z is equal to c1 and v of x, y, z is equal to c2. যেহেতু ইউ এবং ভি আমরা কিন্তু জাস্ট হলো সলিউশনের পরিচয় দিয়ে নিলাম, এবং প্রতিটা ল্যাগ্রাঞ্জ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই পর্যন্ত কিন্তু আমাদের রিরাইট করতেই হবে।
ইকুয়েশনের ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে সলিউশনের ফার্স্ট থিঙ্কিং। এই সলিউশনটা যে আমরা ড্র করব তার প্রিলিমিনারি স্টেপ, অর্থাৎ এইখান থেকে আমরা ইউ এবং ভি এর মান বের করব, যেখানে ইউ ধরনের কনস্ট্যান্ট। কেন এদেরকে আমরা আসলে কনস্ট্যান্ট ফাংশন ধরি? বিকজ অফ, খেয়াল করি, আমরা যখন ইউ এবং ভি বের করি আমরা দুই ধরনের টেকনিক ইউজ করি। একটা হচ্ছে গ্রুপিং, মাল্টিপ্লায়ার্স যেটা ইউজ করি না কেন সেখানে কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে তাকে সলিউশন করা, সেই গ্রুপটাকে বা মাল্টিপ্লায়ার্স ফাংশনটাকে সলিউশন করা। তাকে যদি সলিউশন করি সেখানে কিন্তু আমরা এক ধরনের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট পাই, কারণ সলিউশন করার ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মাস্ট বি আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট থাকবে। সেই ইন্টিগ্রাল কনস্ট্যান্টের একটাকে আমরা বলি C1 এন্ড অ্যানাদার আরেকটাকে বলি হচ্ছে C2। তার মানে প্রথমে যে ফাংশনটা পাবো তার ক্ষেত্রে এক ধরনের কনস্ট্যান্ট পাবো, যে কনস্ট্যান্টটাকে আমরা সেই ফাংশনের মাধ্যমে রিপ্লেস করতে পারি। অ্যানাদার দ্বিতীয় কনস্ট্যান্টের ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয় গ্রুপিং এর ক্ষেত্রে বলি বা মাল্টিপ্লায়ার্স এর ক্ষেত্রে বলি না কেন, অ্যানাদার আমরা আরো এক ধরনের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট পাবো, যে কারণে ইউ ভি দুইটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন হিসেবে প্রকাশ করে থাকি। সো এবার কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে কি ইউ এবং ভি এর মান বের করা। সো ইউ এবং ভি এর মান কিভাবে বের করবো? আমরা জানি ইউ ভি এর মান বের করার জন্য আমাদের ল্যাগ্রাঞ্জ সাবসিডিয়ারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। সো আমাদের এখন তৈরি করতে হবে ল্যাগ্রাঞ্জ সাবসিডিয়ারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হিয়ার ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি এটাকে জাস্ট শর্ট ফর্ম ইউজ করেছি। ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ 1 is auxiliary differential equation আমরা বলেছি কি dx by capital P. So capital P means regarding this equation x, dy by capital Q. Capital Q equal to y and dz means capital R, R means z. This is number 3. এখন কোশ্চেন হলো যে এইখানে আমরা গ্রুপিং ইউজ করব নাকি মাল্টিপ্লায়ার্স ইউজ করব? ওকে, আমরা একটু উপরে চলে যাই, কারণ আর এখানে আমাদের জায়গা হচ্ছে না। খেয়াল করে দেখি গ্রুপিং আমরা কখন ইউজ করব? যখন দেখব the first two or last two or first or last portion are variable separable. All the portion are variable separable. সেই ক্ষেত্রে আমরা গ্রুপিং সিস্টেমটা ইউজ করব, কারণ ভেরিয়েবল সেপারেবল হইলে আমরা যে কোনো গ্রুপকে নিয়েই তাকে ইন্টিগ্রেশন করে দিতে পারি। বাট যদি ভেরিয়েবল সেপারেবল না হয় তাহলে কিন্তু আমরা তাকে ইন্টিগ্রাল করতে পারবো। আর এখানে যেহেতু তিন ধরনের ফাংশন এক্সিস্ট, তো সেই তিন ধরনের ফাংশন এক্সিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা বার্নরেস ল অ্যাপ্লাই করতে পারবো না, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির যে ফর্ম ছিল সেটা অ্যাপ্লাই করতে পারবো না। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে ভেরিয়েবল সেপারেবলটাই মেইন থিঙ্কিং হবে গ্রুপিং এর ক্ষেত্রে। যদি দেখি যে গ্রুপিং এ ভেরিয়েবল সেপারেবল হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে কি মাল্টিপ্লায়ার্স ইউজ করি। তবে মাল্টিপ্লায়ার্স ইউজের ক্ষেত্রে আমাদের সাইক্লিক ফাংশনের একটা ধারণা থাকতে হবে। ইউজ করা মানে কখন ইউজ করব ফাংশন দেখলেই কিন্তু আমরা তখন আইডেন্টিফাই করতে পারবো। ওকে, টেকিং ফার্স্ট টু পোরশন, taking first and second fraction যদি নেই আমরা পাবো dx over x is equal to dy over y. So this function is variable separable. Dx contain x contain left side and y contains right side. Since function is variable separable, obviously integrating both side. Function যদি variable separable হয় আমরা সেই ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রাল ফাংশনটা ইউজ করি উভয় পক্ষে। So dx over dy
x over x, integral dx over x means ln x and this means ln y plus বলো তো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট কত হবে? সি কি হবে? অনলি সি। সি ইউজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমরা কাজের পরিমাণ বাড়বে লন সি। লন সি। কারণ আমরা বলেছিলাম ফাংশন আসলে যে ধরনের আসবে, আমরা যদি সে ধরনের কনস্ট্যান্ট ইউজ করি তাহলে আমাদের অনেক ইজি হবে তার পরবর্তী ক্যালকুলেশন করার জন্য। সো ln x is equal to ln y, কনস্ট্যান্ট আমরা জানি c, বাট আমরা আসলে ln c ধরবো। ln c না ধরে আমরা c1 ইউজ করব, কারণ যেহেতু আমাদের আরো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আছে, একটা c1 ধরবো, দেন সিমিলারলি ভাবে আমরা c2 c3 হিসেবে কাউন্ট করব। ওকে, for solving the value of c1, because c1 means u x y z, অর্থাৎ c1 এর যে x y z এর ফাংশনটা থাকবে তাকে আমরা u এর মাধ্যমে অভিহিত করব। So ln x ln a plus ln b means ln ab. So ln and ln cancel on both sides, then x equal to y c1. So this means c1 equal to x by 1. This is the value of c1. c1 equal to x over y. And we know c1 equal to u x y z. This means xy equal to u x y z. খেয়াল করে দেখো, গ্রুপিং এর একটা সিস্টেমে আমরা ইউ এর ভ্যালু পেয়েছি। সো গ্রুপিং এর যদি অন্য আরেকটা সিস্টেম নেই, তাহলে আমরা কি নতুন আরো একটা সি2 পাবো, যাকে আমরা কি ভি2 বলতে পারবো। তার মানে এটা হলো গ্রুপিং এর একটা সিস্টেম নিয়ে কাজ করেছি, এখন আমরা গ্রুপিং এর অন্য সিস্টেম নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে নিয়েছিলাম হচ্ছে টেকিং ফার্স্ট টু পোরশন, এবার আমরা টেকিং লাস্ট টু পোরশন নেই, বা কেউ যদি চাও ফার্স্ট পোরশন এন্ড লাস্ট পোরশনও নিতে পারো, কারণ all the part are variables separable to each other, so no problem. So now taking last two portion, dy over y equal to dz over z. This is also the variable separable. Now integrating both sides. So ln y, this is ln z plus ln c2. Similar, এখান থেকে আমরা পাবো c2 equal to y over z, y over z. This is v of xy. খেয়াল করো, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে u এবং v এর ভ্যালু বের করা, এবং this is value of u and this is value of v. So now substituting this value in equation 2, phi of uv equal to 0. U means x over y and v means y over z, and this is our required solution. Phi of xy, x over y and y over z. This is our expected solution. ওকে, এটার কিন্তু ইউনিক সলিউশন না, এটার কিন্তু আরো সলিউশন থাকতে পারে। যেমন সেকেন্ড সিস্টেমটা নিয়েছি সেকেন্ড এবং থার্ড পোরশনের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা নিতে পারতাম ফার্স্ট এবং থার্ড পোরশন, তখন কিন্তু ভিন্ন এক ধরনের সলিউশন আসতো। এবং তোমরা যদি কেউ কখনো এটাকে টেস্ট করো, এই যে সলিউশন আসছে তার পার্শিয়াল ডেরিভেটিভ বের করব, অর্থাৎ এই ফর্মটা ইউজ করে del u by del x del v by del x del u by del y del v by del y this equal to 0. তাহলে আমরা যে ইকুয়েশন দিয়ে স্টার্ট করেছিলাম ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাব। ওই যে আমাদের লাস্ট ক্যাটাগরির যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মগুলো পড়েছিলাম, এটা আসলে সেই ফর্মের ভিতর
করে যাবে। যাই হোক, এটা হচ্ছে গ্রুপিং সিস্টেমে ল্যাগ্রাঞ্জ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। তো গ্রুপিং এর ক্ষেত্রে তোমাদের আমি আরো একটা প্রশ্নের কথা বলেছিলাম। গ্রুপিং এর ক্ষেত্রে আরো এক ধরনের টাইপ আছে। সেই ক্ষেত্রে আমরা এইখানে কিন্তু খেয়াল করো C1 C2 বের করতে যে C1 ইউজ করি নাই, বাট গ্রুপিং এর ক্ষেত্রে আরো এক ধরনের পার্ট আছে, সেখানে C2 বের করতে যে আমরা C1 এর ভ্যালুটাকে ইউজ করি। এটা আমরা আরেকটু পরে স্টাডি করছি, কারণ মাল্টিপ্লাসটার সাথে সাথে দেখে রাখি, তাহলে আমাদের দুইটা প্রবলেম দেখা হবে। এবং এই ক্যাটাগরিতেই এই যে গ্রুপিং এর যে সিস্টেমটা আমরা ইউজ করলাম, এই ক্যাটাগরিতেই কিন্তু গ্রুপিং এর এখানে সব ধরনের প্রবলেম দেওয়া আছে। px plus qy equal to 0, this is Lagrange differential equation, and using auxiliary differential equation you'll get Rickert solution, similar as something pp plus qq equal to r, all are function of x, y, z. So grouping auxiliary differential equation বের করে ফেললাম, এবং যদি গ্রুপিং করো this is obvious variable separable both side। আবার যদি গ্রুপিং করো তারাও ভেরিয়েবল সেপারেবল। সো ভেরিয়েবল সেপারেবল হলে তো আসলে সলিউশন করা ইজি, খালি ইন্টিগ্রেশন করবা আর হচ্ছে নতুন সলিউশন পেয়ে যাবা। এইটাও একই রকম ভেরিয়েবল সেপারেবল। আচ্ছা, গ্রুপিং এর সিস্টেম গুলো আসলে মোটামুটি অনেকটা ইজি, কারণ প্রবলেমও ছোট এবং এরা সবাই আসলে ভেরিয়েবল সেপারেবল হয়ে যায় শুরুর দিকে। এখন আমরা এই মাল্টিপ্লায়ার সিস্টেমটা দেখি। যেটা বলছিলাম যে মাল্টিপ্লায়ার সিস্টেমের ক্ষেত্রে যে কখন আমরা গ্রুপিং ইউজ করব আর কখন মাল্টিপ্লায়ার ইউজ করব, আমি এই জন্য বলেছিলাম তোমাকে সাইক্লিক অর্ডার। সাইক্লিক অর্ডার মানে কি, যে এক্স ওয়াই জেড ঘুরে ঘুরে সেই জায়গাতেই চলে আসে। অর্থাৎ সাইক্লিক অর্ডার মেইনটেইন করে ঘুরে ঘুরে, মনে করো দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। এক্স থেকে ওয়াই যাবে, ওয়াই থেকে জেড এ যাবে, আবার জেড থেকে সে এক্স এ আসবে। সিমিলারলি এটা উল্টাও হতে পারে, ওয়াই থেকে এক্স এ যাবে বা এক্স থেকে জেড এ যাবে, আবার জেড থেকে কি সে ওয়াই এর দিকেও আসবে। এটা যে শুধু এক্স ওয়াই জেড এর উপরেই এরকম হবে তা না, যদি সেটা পি কিউ আর এস ও হয়, দিস ইজ পি, দিস ইজ কিউ, দিস ইজ আর এন্ড দিস ইজ এস। সাপোজ যদি কোনো ফাংশন টোটালি এই চারটা ভেরিয়েবলকে আসলে কন্টেইন করে, এবং এমন ভাবে কন্টেইন করে যেখানে পি টু কিউ, কিউ টু জেড, কিউ টু আর, আর টু এস, এস টু পি থাকে, তাহলে এই গ্রুপটাকেও আমরা সাইক্লিক গ্রুপ বলতে পারবো। সিমিলারলি সেটা গুণ আকারেও হতে পারে, যোগ আকারেও হতে পারে, বিয়োগ আকারেও হতে পারে, তাদের ভিতর সম্পর্কগুলো। তো এই সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা মাল্টিপ্লায়ার্স গুলো ইউজ করি, কারণ সাইক্লিক গ্রুপ থাকলে সেখানে ভেরিয়েবল সেপারেবল হওয়ার পসিবিলিটিস আসলে আসলে অনেক কম। তো যেখানে ভেরিয়েবল সেপারেবল হওয়ার পসিবিলিটিস নাই, সেখানে কিন্তু আমরা গ্রুপিং সিস্টেম আসলে ইউজ করি না, কারণ সেখানে যদি গ্রুপিং সিস্টেম ইউজ করি তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কখনো সলিউশনই করতে পারবো না, এবং পরিণতি হিসেবে আমরা ইউ এবং ভি এর ভ্যালু আসলে বের করতে পারবো না। এইখানে এই প্রবলেমটা আমাদের করে দেওয়া আছে, এটা আমি সেকেন্ড প্রবলেমটা, আমি থার্ড প্রবলেমটা সাপোজ নেই। ফার্স্ট সেকেন্ড গুলা মোটামুটি ইজি, থার্ডও ইজি, বাট থার্ডের ক্ষেত্রে আমি এটা স্টার্ট করি সলভ। x
y square minus z square b square y this square minus x square q this equal to z x square minus y square. Solve this. খেয়াল দেখো সলভ করার আগে কিন্তু তোমাদের নেচার সম্বন্ধে একটু টেস্ট করে নিতে হবে। This is PP plus QQ equal to R. কেন এদেরকে ক্যাপিটাল P Q R বলছি? কারণ all are the function of x y z. x y z এর P এবং Q এর এই সহাবস্থানের জন্য যদি তার পাশে সকল x y z এর ফাংশন থাকে তাহলেই আমরা তাকে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের সাথে তুলনা করতে পারি। সো এটা যেহেতু ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, আমরা ইউভি কিভাবে বের করব সেটাতে পরে যাই, কারণ আগে তো আমাদের আসলে প্রয়োজন ইউভি পর্যন্ত নিয়ে আসতে হবে। সো দিস ইজ নাম্বার 1। সো এটাকে যদি আমরা কম্পেয়ার করি, দিস ইজ পি, দিস ইজ কিউ এন্ড দিস ইজ আর, যেটা আমরা একটু আগে আলোচনা করে আসছি। সো সিন্স 1 ইজ এ ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, দেন 5 uv equal to 0, this equation 2, this is the general solution of 1. এখানে u এবং v এই দুইটা ভ্যালু আমাদের বের করতে হবে। u equal to c1 and v equal to c2. সো 1 এর ক্ষেত্রে কিন্তু আমরা এক ধরনের অক্সিলারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, এবং সেই অক্সিলারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলি হচ্ছে dx by p। p মানে হচ্ছে আমাদের del z by del x এর সাথে যে অপারেটরটা বা ফাংশনটা থাকবে x y square minus z square equal to dx dy equal to হচ্ছে y z square minus x square equal to dz by z x square minus y square. So this number 3. So এই ইকুয়েশন 3 থেকে কিন্তু আমরা u এবং v বের করব, বাট কোন প্রক্রিয়ায়? খেয়াল করে দেখো, এখানে পসিবিলিটিস একটা সাইক্লিক অর্ডার আছে। পসিবিলিটিস x y z y z z x x y, এবং আরেকটা জিনিস খেয়াল করো, তুমি যদি কখনো গ্রুপিং dx dy, এই গ্রুপিং থেকে খেয়াল করো তোমার ডেরিভেটিভ টার্ম হচ্ছে দুইটা, বাট তোমার ভেরিয়েবল টার্ম কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু এখানে z, তোমার ভেরিয়েবল টার্ম কিন্তু x y z তিনটা। সো আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যতগুলো টেকনিক সলভ করেছি 6 থেকে 7টা আমাদের মিড টার্মের আগে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনও কিন্তু এটা সলভিং এর ক্ষেত্রে কাজে আসবে না। সো এই জায়গাতে যদি আমরা গ্রুপিং করি তাহলে কিন্তু এটাকে আমরা আসলে সলভ করতে পারবো। সলভ করতে না পারলে আমরা স্বাভাবিকভাবে ইউ পাবো না, অর্থাৎ কোনোভাবেই কিন্তু তাকে গ্রুপিং করতে পারছি না। আমি গ্রুপিং করতে পারতাম একটা ক্ষেত্রে, কেমন? যদি এই জায়গাটা এই লাস্টের ফাংশনটা x ইনটু y স্কয়ার মাইনাস z স্কয়ার যদি থাকতো, এটা সাপোজ নেই, তখন এখানে x ইনটু y স্কয়ার মাইনাস z স্কয়ার হতো, ফার্স্টের এবং লাস্টেরটা গ্রুপিং হতো, কারণ নিচেরটা আসলে কি হয়ে যেত, ক্যান্সেল হয়ে যেত। ক্যান্সেল হওয়ার কারণে ভেরিয়েবল সেপারেবল হয়ে যেত। এই ক্ষেত্রে কিন্তু গ্রুপিং করা যায় সাইক্লিক অর্ডারের ক্ষেত্রেও, তবে সেখানে এমন ভাবে গ্রুপিং করতে হবে যেন সেটা সেপারেবল হয়। যদি সেপারেবল আমরা না করতে পারি তাহলে গ্রুপিং করে আমাদের তেমন কোনো লাভ হবে না। ওকে, যেটা বলছিলাম যে এখন এই সাইক্লিকের ক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপ্লায়ার্স ইউজ করতে পারি। কিভাবে? খেয়াল করো, আমরা মাল্টিপ্লায়ার্স এর ক্ষেত্রে ইউজ করতে পারি dx প্লাস dy প্লাস dz। উপরে সবগুলোকে যোগ করলাম, নিচের সবগুলো পেলাম। এখন dx প্লাস dy প্লাস dz উপরেগুলো যোগ, তাইলে সিঙ্গেল মাল্টিপ্লায়ার্স আমার কোনো কাজে আসবে না। কারণ কি, এইখানে যদি এমন ফাংশন পাই যাদের আমি ভেরিয়েবল সেপারেবল করতে পারবো না বা কোনো ইকুয়েশনে ফেলতে পারবো না, তখন কিন্তু আমার আসলে কি এই মাল্টিপ্লায়ার্স কোনো কাজে আসবে না। সো
এদেরকে এমন ভাবে ভেরিয়েবল সেপারেবল করে যোগ করতে হবে যেন নিচের টার্ম 0 আসে, আদারওয়াইজ ডাবল মাল্টিপ্লায়ার্স ইউজ করতে হবে। ডাবল মাল্টিপ্লায়ার্সে কিন্তু আবার ভেরিয়েবল সেপারেবল হয়, অথবা কোনো না কোনো একটা টেকনিক আসলে বের হয়ে আসতে পারে সেখান থেকে সলিউশনের। তো আমি যেটা বলছিলাম, সাইক্লিক ফাংশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আমাদের সিঙ্গেল মাল্টিপ্লায়ার্স ইউজ হয়, এবং সেই ক্ষেত্রে ফাংশনের হরটা আসলে 0 হয়ে থাকে। তো এখানে কিভাবে সিঙ্গেল মাল্টিপ্লায়ারটা ইউজ করবে খেয়াল করে দেখো। তুমি যদি উপরে এক্স এর সাথে গুণ করে দাও, এখানে যদি ওয়াই গুণ করে দাও, এখানে যদি জেড গুণ করে দাও, এটা এক্স স্কয়ার হয়ে যাবে, ওয়াই স্কয়ার হয়ে যাবে, জেড স্কয়ার হয়ে যাবে। এক্স স্কয়ারের মাধ্যমে তাকে গুণ করে দাও, ওয়াই স্কয়ারের মাধ্যমে তাকে গুণ করে দাও, জেড স্কয়ারের মাধ্যমে তাকে গুণ করে দাও। এই যে সাইক্লিক কোঅর্ডিনেট তৈরি হবে, এবার সবগুলো যোগ করো, এখন টার্ম 0 চলে আসে। সো এটাকে আমরা লিখতে পারি each fraction of 3 is equal to 3 এর যে যতগুলো ফ্র্যাকশন আছে সবাইকে সমান আমরা লিখতে পারি। আমরা যে মাল্টিপ্লাসটা ইউজ করছি x dx প্লাস y dy প্লাস z dz। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু আরো একটা টেকনিক এখানে ইউজ করেছি। x এর সাথে x নিয়েছি, ভেরিয়েবল সেপারেবল রেখেছি, y এর সাথে dy এর সাথে y নিয়েছি, dz এর সাথে z নিয়েছি, ভেরিয়েবল সেপারেবলটা ক্লিয়ার রেখেছি, কারণ তাহলে আমাদের পরবর্তীতে যেন সলিউশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। এবার এটাকে আমরা x এর মাধ্যমে গুণ করছি, গুণ করে এটার সাথে গুণ করে দিচ্ছি, তাহলে হবে কত x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার z স্কয়ার, সিমিলারলি প্লাস y স্কয়ার z স্কয়ার minus y square x square, similarly plus z square x square minus z square y square. So this equal to x dx plus y dy plus z dz divided x square y square, x square y square cancel, x square z square, z square x square cancel, y square z square, z square y square cancel. So this will be 0. This means যেহেতু হর 0, সো আমরা বলতে পারি log also be 0, x dx plus y dy plus z dz is equal to 0. এবার খেয়াল করে দেখো তো, এই যে ইকুয়েশনটা, এটা ভেরিয়েবল সেপারেবল, সেটা যেহেতু ভেরিয়েবল সেপারেবল, ইন্টিগ্রেটিং both সাইড, ওই পাশে যদি ইন্টিগ্রেশন করে আমরা কত পাবো, x square by 2 y square by 2 z square by 2 this equal to c. দুই দ্বারা যদি গুণ করে দেই হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 2c। 2c কে আমরা বললাম কনস্ট্যান্ট c1। সো তার মানে u x y z সমান হচ্ছে কত, c1। অর্থাৎ আমরা একটা কনস্ট্যান্ট বের করে ফেলেছি। এখন অনেকেই বলতে পারে যে স্যার নিচেরটা 0 হলে উপরটা 0 হয় কিভাবে? কারণ এইখানে বেশ কিছু করা হয়েছে, তোমার বলতে পারো বেশ কয়েকটা লাইন এখানে অমিট করা হয়েছে। যেমন আমি যদি কখনো বলি a বাই b সমান c বাই 0, এর মানে কি bc ইকুয়াল টু 0, এর মানে হচ্ছে bc ইকুয়াল টু 0, কারণ এর সাথে 0 গুণ হয়েছে। এবার হয় b ইকুয়াল টু 0, না হয় কি হবে c ইকুয়াল টু 0। It's basically depends on function. So আমরা কিন্তু বলে নিচ্ছি each fraction of 3 is equal to, অর্থাৎ 3 এর প্রতিটা ফ্র্যাকশন সমান a ফ্র্যাকশন।
তাহলে একবার চুজ করে দেখো তো, ফার্স্ট ফ্র্যাকশন সমান এই ফ্র্যাকশন, চিন্তা করে দেখো, 0 এর সাথে dx এর গুণ হবে, তো রাইট পাশে 0, আর লেফট পাশে কি হবে, এইটার সাথে এইটা গুণ হবে। এবার তুমি একটা জিনিস চুজ করো, এইটা গুণ এইটা ইকুয়াল টু 0, তার মানে তোমার অবশ্যই dx x dx plus y dy plus z dz equal to 0 হবে। বাট তোমার x y স্কয়ার মাইনাস z স্কয়ার নট ইকুয়াল টু 0, কারণ x y স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা যে ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি সেই ইকুয়েশনের অস্তিত্ব থাকবে না। কারণ y স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার হলে এই টার্মের কোনো অস্তিত্ব থাকবে, এই টার্মেরই তো তখন অস্তিত্ব থাকবে, তখন তো আমরা এই জায়গাতেই আসতে পারবো না। তো এই জায়গাতে আসছি কি, এটার অস্তিত্ব ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই বলে নিতে হবে যে x y স্কয়ার মাইনাস z স্কয়ার নট ইকুয়াল টু 0 বাট দিস ইকুয়াল টু 0। অর্থাৎ যদি রেশনাল ফাংশনের ক্ষেত্রে আমরা তাদের প্রপার্টিজ গুলো ইউজ করি, তাহলেও কিন্তু আমরা এটা পাবো। বাট এখানে এত ধরনের, যেহেতু আমরা আসলে সবাই অনেক জানি, অনেক বুঝি, তাই আসলে এই সিলি বিষয়গুলো আসলে এখানে অ্যাড করার প্রয়োজন নেই। সরাসরি যদি হর 0 হয়ে যায়, তাহলে তার লবটাও 0। সো এটা একটা প্রক্রিয়া ছিল, এটা হচ্ছে আমাদের ইউ এর ভ্যালু। এবার আমাদের আরো একটা ভ্যালু দেখতে জি এর ক্ষেত্রে, সেইটা কিভাবে দেখব বলতো। এইখানে আমরা তো একটা প্রক্রিয়ায় 0 বের করেছি মাল্টিপ্লায়ার্স ইউজ করে, আর কোন প্রক্রিয়া আছে মাল্টিপ্লায়ার্স ইউজ করার যেখানে 0 হবে? চিন্তা করতে পারো, এখান থেকে যদি x বাদ যায়, এখান থেকে যদি y বাদ যায়, এবং এখান থেকে যদি z বাদ যায়, তাহলে কি তারা আবার একটা সাইক্লিক অর্ডার মেইনটেইন করে না? পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। শুধু যদি এইটা যোগ এইটা যোগ এইটা হয়, তারা 0 হবে না? তারাও কিন্তু 0 আসবে। তো শুধু এইটা শুধু এইটা এবং শুধু এইটাকে আমাদের রাখতে হবে। যদি রাখতে চাই, তার মানে নিচ থেকে x বাদ দিতে হবে, এই জায়গা থেকে y বাদ দিতে হবে, এই জায়গা থেকে কি z বাদ দিতে হবে। এটা আমরা কিভাবে বাদ করতে পারি? each fraction of 3 equal to, again কি পাবো, dx by x, অর্থাৎ dx কে x দ্বারা ভাগ করলাম, প্লাস dy কে y দ্বারা ভাগ করলাম, dz ডিভাইডেড z। এবার চিন্তা করে দেখো, এটাকে যদি x দ্বারা ভাগ করা, x ক্যান্সেল, থাকবে y স্কয়ার মাইনাস z স্কয়ার, y ক্যান্সেল, থাকবে কি z স্কয়ার মাইনাস x স্কয়ার, z ক্যান্সেল, থাকবে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার। So simplification, this always 0, dx by x, dy by y, z by z divided 0. So this means dx by x, dy by y, dz by z equal to 0. And it's also be a variable separable function. So integrating both sides. And this is ln x, ln y, ln z, ln c. So আগেরটা যেহেতু c1 ইউজ করেছি, this is c2, ln c2। খেয়াল করে দেখো, ln a plus ln b ln c মানে হচ্ছে ln a b c, this equal to ln c2, and this equal to ln cancel, থাকবে x y z equal to c2, and x y z is a value of v, এটাকে লিখতে পারি v of x y z। এখন কিন্তু আমরা u এবং v পেয়ে গিয়েছি। So substituting this value in equation 2, দুই নং যদি বসাই কত পাবো, 5 u এর মান হচ্ছে x স্কয়ার y স্কয়ার
জেড স্কয়ার আর ভি এর মান হচ্ছে xy 0. This is our required solution. So এই প্রক্রিয়াটা অবলম্বন করে কিন্তু এই আমরা ল্যাগ্রাঞ্জ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। ওকে, দুই ধরনের টেকনিক দেখাইলাম এবং আমি বলেছিলাম যে আরেকটা টেকনিক আছে, তবে সেটা আসলে 1 নাম্বার আসলে দিলাম। আরেকটা টেকনিক আছে, তবে সেটা কি 1 নম্বরে বিলং করে। এরকম একটা পার্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেন আসলে ইজি হয় তোমাদের সলিউশন করার ক্ষেত্রে। সাপোজ এই প্রবলেমটা একটু লক্ষ্য করো। সলভ z into z square plus xy dx minus qy is equal to x to the power 4. এখন এইটা ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন কি না সেটা তো আগে টেস্ট করে নিতে হবে, কারণ ল্যাগ্রাঞ্জ এর মতো ফর্ম নেই। তবে এটা অবভিয়াসলি ল্যাগ্রাঞ্জ হবে, কারণ পি এবং কিউ তারা কিন্তু সিঙ্গেল ফর্ম, অর্থাৎ তাদের পাওয়ার কিন্তু 1। সো এটা কিন্তু ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন হবে, বাট এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তাকে আমাদের আসলে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। ইকুয়েশনকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে নেই তাহলে অবশ্যই px এর মাধ্যমে এটার গুণ করতে হবে এবং qy এর মাধ্যমে এটার গুণ করতে হবে। গুণ করে দিলে সে আসলে কি স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসবে। সো আমরা আসলে পাবো, তখন যদি গুণ করে দেই তাহলে পাবো zx z স্কয়ার প্লাস xy p মাইনাস zy z স্কয়ার প্লাস xy q is equal to x to the power 4. এবার খেয়াল করে দেখো, this is pp, this is q equal to r. So এখন কিন্তু তুমি ল্যাগ্রাঞ্জ সাবসিডিয়ারি ডিফারেনশিয়াল ইউজ করে দেখো কোন পার্টটা নিলে ভেরিয়েবল সেপারেবল হয়, সেই পার্টটা ইউজ করো। যদি সাবসিডিয়ারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করে আমরা কত পাবো? dx ওভার প্রথমটা zx z স্কয়ার প্লাস xy, আমি এটা একটু দ্রুত করে দিচ্ছি, dx dy হইলে মাইনাস zy z স্কয়ার প্লাস xy আর dx dy dz is equal to x to the power 4. ফার্স্ট টু পোরশন নাও। কেন ফার্স্ট টু পোরশন নিব? কারণ z স্কয়ার প্লাস xy z স্কয়ার প্লাস xy আসলে ভ্যানিশ হয়ে যাবে, বড় একটা টার্ম ভ্যানিশ হবে, z ভ্যানিশ হয়ে যাবে, শুধু x এর সাথে x থাকবে, y এর সাথে y থাকবে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, যে কারণে তুমি ফার্স্ট টু পোরশন নিয়ে নিবা। ফার্স্ট টু পোরশন যদি নেই তাহলে আমরা আসলে পাবো কি dx ওভার z স্কয়ার প্লাস x ক্যান্সেল হয়ে যাবে, থাকবে অনলি x, এটা হবে dy ওভার মাইনাস y। সো এই পাশে যদি নিয়ে আসো dx বাই x প্লাস dy বাই y ইকুয়াল টু 0। সো ইন্টিগ্রেশন যদি করি ln x প্লাস ln y ইকুয়াল টু c1 অর্থাৎ ln c, তার মানে এটা গুণ করলে পাবো xy ইকুয়াল টু c1. This is the value of our u. যদি আমরা এবার খেয়াল করে দেখো, যে দুইটাই নাও, একটা তো নিয়ে নিছো, ফার্স্টেরটার সাথে লাস্ট, লাস্টেরটা সেকেন্ডটার সাথে লাস্ট, এবার কিন্তু তারা ভেরিয়েবল সেপারেবল হয়। এবার কি তারা ভেরিয়েবল সেপারেবল হয়। আবার এখানে তুমি সিঙ্গেল মাল্টিপ্লায়ার ইউজ করতে পারবে না, কারণ টোটাল ফাংশনটা কিন্তু তোমার না, সেপারেবল না। হ্যাঁ, তবে সিঙ্গেল মাল্টিপ্লায়ার ইউজ করা যাবে সবগুলো ছাড়া ব্যতীত ফার্স্ট টু বা লাস্ট টু এই ধরনের ক্ষেত্রে, তবে সেই ক্ষেত্রে কিন্তু ভেরিয়েবল সেপারেবল ফর্মে নিয়ে আসতে হবে, অথবা তোমার হর জিরো নিয়ে আসতে হবে। যাই হোক, আমরা যেহেতু বলছি যে মাল্টিপ্লায়ার্স ইউজ করবো না, আমরা এই যে ভ্যালুটা পেয়েছি এটাকে ইউজ করব। সেটাকে যদি ইউজ করতে চাই তাহলে আমরা যে কোনো পোরশন নিয়ে নিতে পারি।
কারণ যেহেতু এই ভ্যালুটা ইউজ করবো এখানে ভেরিয়েবল সেপারেবল না হলে সেপারেবল করবো এটা ইউজ করে। তো সেই সিস্টেমে আমরা একের সাথে সাপোজ 3 এর একটা ইকুয়েটিং করব, তাহলে আমরা পাবো dx ওভার zx z স্কয়ার প্লাস xy ইকুয়াল টু dz বাই x এর পাওয়ার 4। এখন বলতে পারো স্যার সেকেন্ডটাও নিতে পারতাম, ফার্স্টটাও নিতে পারতাম। সেকেন্ডটাও নিতে পারতাম, থার্ডটাও নিতে পারতাম। এখানে একটা বিবেচনা করা হয়েছে সেকেন্ড, ফার্স্ট এবং থার্ড নেওয়ার ক্ষেত্রে, সেটা যদি আমি এখানে ইমপ্লিমেন্টেশন করে দিই লক্ষ্য করবা। খেয়াল করো dx ওভার এইটা হচ্ছে x, x যদি ক্যান্সেল করে দেই থাকবে কি z ইনটু z স্কয়ার প্লাস, আচ্ছা x স্কয়ার একটা মান পেয়েছি আমরা কি c1, তাই না? c1 এখানে বসাই is equal to dz by x। এবার তাকিয়ে দেখো তো টোটাল ফাংশনটা ভেরিয়েবল সেপারেবল, এই x এটা কিউব হবে, এই x এর সাথে হবে x কিউব dx, এই z এদের সাথে চলে যাবে, একটা হবে z কিউব dz আর একটা হবে c1 dz। খেয়াল করে দেখো টোটালটা কিন্তু এখন ভেরিয়েবল সেপারেবল। সো ইন্টিগ্রেটিং বোথ সাইড আমরা কত পাবো? x টু দি পাওয়ার 4/4, এটাকে এই পাশে আনলে মাইনাস z টু দি পাওয়ার 4/4, এটা যদি এই পাশে আনি মাইনাস c1, তাই z টা হবে z স্কয়ার বাই 2 দিস ইকুয়াল টু আমরা পাবো c। এটাকে c2 হিসেবে ইউজ করতে পারি, দিস ইজ c2 হিসেবে ইউজ করলাম না কারণ এই যে 4 ছিল 4 দ্বারা গুণ করে দিব, গুণ করে একটা 4c হবে, সেই 4c কে আমরা c2 ধরব। সো 4 দ্বারা যদি গুণ করে দেই x টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 4 মাইনাস 4 দ্বারা গুণ করলে হবে 2, কারণ এখানে 2 আছে। c1 সমান আমরা জানি xy z স্কয়ার দিস ইকুয়াল টু, এবার আমরা c2 ইউজ করব। খেয়াল করি আগে পেয়েছি c1 দিস, এবার পেলাম c2 দিস। সো ফাই ইউভি তে u সমান xy বসিয়ে দিব, v সমান x স্কয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2xy z স্কয়ার যদি বসিয়ে দেই তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ইকুয়েশনটার সলিউশন পেয়ে যাব। খেয়াল করে দেখো ইকুয়েশন যেমনই থাক না কেন শুধুমাত্র পি, সিঙ্গেল পি এবং সিঙ্গেল কিউ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা অবশ্যই ল্যাগ্রাঞ্জের জেনারেল ফর্মে কনভার্ট করা যাবে। এবং দেন তুমি হচ্ছে সাবসিডিয়ারি ইকুয়েশনটা বের করবা, যেটাকে আমরা অক্সিলারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি, এবং সেই জায়গা থেকে গ্রুপিং এবং মাল্টিপ্লায়ার্স ইউজ করে ইউ এবং ভি আমাদের বের করতে হবে। এটা তো জাস্ট মেথডোলজি, এইটার কিন্তু একটা প্রমাণ আছে তোমার ল্যাগ্রাঞ্জ যে সাবসিডিয়ারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা অনেক বড় এক ধরনের ক্যালকুলাস ভিত্তিক প্রমাণ। আমরা তো ওই থিওরিটিক্যাল বেসড ওইটা স্টাডি করিনি, জাস্ট তার অ্যাপ্লিকেশনসটা স্টাডি করেছি, যে কারণে সেই প্রমাণের যে লাস্ট আনসারটা ল্যাগ্রাঞ্জ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা শুধুমাত্র সেটা ইউজ করেছি। কেউ যদি এইসব বিষয়ে খুবই ইন্টারেস্টেড থাকো, এগুলো আসলে খুবই সময় সাপেক্ষ বিষয়, তোমরা এই ধরনের থিওরিটিক্যাল বেসগুলো স্টাডি করতে পারো। সেখানে প্রচুর পরিমাণ ডিফারেন্সিয়াল বা ইন্টিগ্রাল টার্ম থাকে, যেই টার্মটাকে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ফাইনালি পাই dx বাই p dy বাই q ইকুয়াল টু dz বাই r। যাই হোক, আমাদের এখানে বেশ অনেক রকমের এক্সারসাইজ দেওয়া আছে, 1.4 আছে, 1.42 আছে, 4.4142, 1.43। এখানে দেখবা দুইটা মাল্টিপ্লায়ার্স ইউজ করছে একসাথে। এখানে আবার সিঙ্গেল মাল্টিপ্লায়ার্স আছে, মেবি ডাবল মাল্টিপ্লায়ার্স থাকার কথা। হ্যাঁ, এরকম দেখতে মনে হয় আমরা করেছি একটু আগে।
অর্থাৎ এইখানে যে এক্সাম্পল গুলো আছে এই এক্সাম্পল গুলো তোমরা দেখবা ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে দেখবা, এবং এক্সট্রা যদি তোমরা আরো দেখতে চাও এখানে এক্সারসাইজ এবং সলিউশনে 1 থেকে 9 পর্যন্ত তোমার বেশ অনেক রকমের প্রবলেম দেওয়া আছে, এগুলো তোমরা স্টাডি করতে পারো ল্যাগ্রাঞ্জ রিলেটেড। মোটামুটি এইগুলা স্টাডি করলে ল্যাগ্রাঞ্জ রিলেটেড প্রবলেম থাকবে না, কারণ এই পিডিএফটাতে মানে ল্যাগ্রাঞ্জের যেই কয়েকটা অপশন ছিল সব অপশনগুলো ইউজ করা আছে মাল্টিপ্লায়ার্স। তো যদি এই প্রবলেমগুলো তোমার সলভ করা থাকে, যে কোনো ল্যাগ্রাঞ্জ রিলেটেড প্রবলেমের তো আসলে কখনো শেষ নেই, যদি এই মেথোডোলজিগুলো অ্যাটলিস্ট আমাদের জানা থাকে, অ্যাটলিস্ট ল্যাগ্রাঞ্জের প্রবলেমে আমাদের আসলে কোনো হবে না, সমস্যা হবে না।